দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই তাকে প্লট দেওয়া হয়েছিল, আদালতের পর্যবেক্ষণ। শহীদ ডাক্তার মিলনের প্রতি বিএনপি ও সহযোগীদের শ্রদ্ধা, নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাওয়ার বিকল্প নেই বললেন নেতারা। চট্টগ্রামে বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টি-20 আজ জয় দিয়ে সিরিজ শুরুতে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন দাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্লট বরাদ্দে দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুর্নীতি দমন কমিশনের আলাদা এ মামলার রায় ঘোষণা করেন। দর্শক, বিশেষ জজ আদালতে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নাবিল, শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দের দুর্নীতি মামলার রায়ের বিস্তারিত আমাদের জানাবেন। সকাল 11:30টার দিকে এই রায় ঘোষণা শুরু হয় এবং 3টি মামলায় শেখ হাসিনাকে কিন্তু ধারাবাহিকভাবে 7 বছর করে অর্থাৎ মোট 21 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং এই মামলার সাথে এই 3টিতে কারাদণ্ড সেটি হচ্ছে ধারাবাহিকভাবে ভোগ করতে হবে, অর্থাৎ মোট 21 বছরের যে এবং আদালত তার পর্যবেক্ষণ করেছেন সর্বোচ্চ তবে একজনের কি ধরনের দুর্নীতি সেটি আসলে গ্রহণযোগ্য নয় এবং আদালত থেকে এটিও বলেছেন যে এই প্লট গ্রহণের ক্ষেত্রে শেখ হাসিনাকে দুইবার হলফনামা জমা দিতে হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী স্বামী এবং সন্তানের নামে রাজুকে পূর্ব বরাদ্দকৃত প্লট রয়েছে কিন্তু জানাতে হয়। তবে শেখ হাসিনার এই যে হলফনামা দুইবার জমা দিয়েছেন সেখানে কিন্তু তিনি বিধানসভার যে প্লটটি তার স্বামীর নামে বরাদ্দ সৃষ্টি সম্পর্কে উল্লেখ করেনি এবং এটিও বলেছেন যে কোনো ধরনের আবেদন ছাড়াই কিন্তু রাজুকের যে প্লট সেটি শেখ হাসিনা এবং তার পরিবারের যে সদস্য তার সন্তানদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে যদি তিনি প্লট পাওয়ার জন্য কোনো ধরনের বরাদ্দের জন্য কোনো ধরনের আবেদন করেনি, পরবর্তীতে প্লটটি দ্রুত বুঝে পাওয়ার জন্য কিন্তু তিনি একটি আবেদন করেছেন, যেটাতে আসলে প্রমাণ করে যে এই যে প্লট গ্রহণ সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। আদালত থেকে এটিও বলেছেন যে রাজস্ব কর্মকর্তা যারা রয়েছেন, মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদেরকে অনৈতিকভাবে বিশেষ সুবিধা দিয়ে এই যে প্লটগুলো সেটি বরাদ্দ দিয়েছেন এবং আদালত কিন্তু এটিও বলছেন যে এই ধরনের কর্মকাণ্ডের ফলে মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং তাদের অফিসের যারা অন্যান্য সদস্য রয়েছেন তারা কিন্তু রাজকের প্লট বারবার পেলেও যাদের আসলে পাওয়ার কথা তারা কিন্তু আসলে প্লট পাচ্ছেন না। এবং এই মামলায় আপনি জানেন যে এই যে 3টি মামলা রয়েছে এই 3টি মামলা আরো 2জন আসামি রয়েছেন গুরুত্বপূর্ণ, তারা হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল। তাদের বিরুদ্ধে যে শাস্তি রায় সেটি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো এবং তখন সেটি আমরা আপনাদেরকে জানাতে পারবো। সোনিয়া। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দের দুর্নীতি মামলার রায়ের সর্বশেষ তথ্য নিয়ে আমাদের সাথে ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। ফিরছি অন্যান্য সংবাদে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। 90-এর গণঅভ্যুত্থানে শহীদ ডাক্তার মিলনের 35তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সকালে ডাক্তার মিলনের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি, ড্যাব ও ছাত্রদল। পরে স্মরণ সভায় বক্তারা বলেন, স্বৈরাচার পতন ও গণতান্ত্রিক আন্দোলনে ডাক্তার মিলন ছিলেন অগ্রপথিক। আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও তা বারবার হোঁচট খেয়েছে। এদেশে আর কখনো স্বৈরাচার সরকার প্রতিষ্ঠার সুযোগ নেই বলে মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে ডাক্তার মিলনের মা সেলিনা আক্তার বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলেই মিলনের স্বপ্ন পূরণ হবে। আগামীতে বাংলাদেশ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে ঘোষণা করেছেন, কিন্তু নির্বাচনের বিষয়েও অনেক বাধার সৃষ্টির চেষ্টা হচ্ছে, কিন্তু কোনো বাধাই এই নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচন হবে ইনশাআল্লাহ, সময় মতোই হবে এবং গণতন্ত্র ফিরে পেতে হলে নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, দেশ সুন্দরভাবে পরিচালিত হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তায় বাহিনী মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে সকাল 10:30টায় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা বৈঠকে অংশ নিচ্ছেন। নির্বাচনী নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেবে ইসি। সেই সঙ্গে ভোটের আগে পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে তাও চূড়ান্ত হবে এই বৈঠকে। 30 নভেম্বর মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, 22 জন সচিব সহ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আরেকটি বৈঠকে ভোট কেন্দ্র প্রস্তুতি, ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল ও পরিচালনাগত কাজের নির্দেশনা দেবে কমিশন। হোয়াইট হাউসের কাছাকাছি বন্দুক হামলায় ন্যাশনাল গার্ডের 2 সদস্য সহ 3 জন গুরুতর আহত হয়েছে। এর জেরে নথিপত্রবিহীন অভিবাসীদের বিতরণের প্রক্রিয়া আরও গতিশীল করে অভিবাসী হিসেবে নিবন্ধনের কার্যক্রম স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস থেকে 2 ব্লক দূরের রাস্তায় গুলিবর্ষণে ন্যাশনাল গার্ডের 2 সদস্য মাটিতে পড়ে গেলে আতঙ্কিতদের হুড়হুড়িতে ভীতিকর অবস্থা তৈরি হয়। 5 রাউন্ড গুলিবর্ষণের শব্দ শুনেছেন পথচারীরা। পাল্টা গুলিতে আহত একজনকে সন্দেহভাজন হিসেবে আটক দেখানো হয়েছে। পুলিশ হেফাজতে থাকা 29 বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়াল 2021 সালে যুক্তরাষ্ট্রে যাওয়া আফগান অভিবাসী। স্থানীয় সময় বুধবার বিকাল 4টার পর ফারাগুট মেট্রো স্টেশনের কাছে গোলাগুলির সাথে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা উড়িয়ে দিলেও অবৈধ অভিবাসী বিতরণের চলমান অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিরাপত্তার খাতিরে সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয় ওয়াশিংটনের রোনাল্ড রিগান বিমানবন্দরের কার্যক্রম। নগরের নিরাপত্তা নিশ্চিতে ন্যাশনাল গার্ডের আরও 500 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অবৈধ অভিবাসী ধরপাকড় আর বিক্ষোভ কর্মসূচি দমনে আগে থেকেই সেখানে কমপক্ষে 2200 সেনা মোতায়েন আছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের বিপুল সংখ্যক নথিপত্র যাচাই বাছাই কার্যক্রম স্থগিতেরও ঘোষণা এসেছে। এতে ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন হাজারো আফগানি। খেলার খবর, ক্রিকেট। টেস্টের পর এবার টি-20। চট্টগ্রামে আজ শুরু বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় মাঠে গড়াবে 3 ম্যাচ সিরিজের প্রথমটি। সফরকারী আয়ারল্যান্ডকে 2 টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশিরা। আত্মবিশ্বাসী টাইগাররা লাল বলের লড়াই শেষে 2 দল নামছে সাদা বলে 20 ওভারের ম্যাচে। টি-20 সিরিজেও জয়ের প্রত্যাশা স্বাগতিকদের। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ আইরিশদের বিপক্ষে। সফলভাবে সিরিজটি শেষ করতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচ থেকে এগিয়ে যেতে চান টাইগার কোচ। সে লক্ষ্যে শিশুদের অনুশীলনের প্রস্তুত করেছেন ফিল সিমন্স। তবে টি-20 জায়ান্ট কিলার আয়ারল্যান্ড নিয়মিতই বড় দলগুলোর জন্য মাথা ব্যথার কারণ হয়ে থাকে আইরিশরা। সাগরিকার এই মাঠে সর্বশেষ টি-20 সিরিজের অভিজ্ঞতাটাও সুখকর নয় বাংলাদেশের জন্য। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল তারা, তাই এই সিরিজে চ্যালেঞ্জ থাকছে লিটন দাসের দলের। তাছাড়া বিসিবির নির্বাচিত দল নিয়েও অসন্তুষ্টি আছে টাইগার ক্যাপ্টেনের। শামীম পাটোয়ারিকে দলে নিতে চেয়েছিলেন লিটন, কিন্তু দল ঘোষণার আগে অধিনায়কের সাথে আলোচনা করেননি নির্বাচকরা, অভিযোগ তার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।